এবার আমরা যে পেশায় রয়েছি শুধু পুজো প্রস্তুতি নয়, অন্যান্য বিষয়গুলো নিয়েও আমাদের ঠিক কাজ করতে হয়। সেরকমই আজ এই মুহূর্তেও আমরা একটা অন্য বিষয় নিয়ে আজ পুজো কেমন কাটাচ্ছে এমন কিছু মানুষজন, তাদের সাথে কিন্তু আলাপ করতে চলে এসেছি। বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন গুণী মানুষ বা বিশিষ্ট মানুষদের সাথে আলোচনা করি বিভিন্ন বিষয়ে। আজ আমরা দেখব যে কিছু মানুষ তারা কেমন কাটাচ্ছেন তাদের প্রত্যেকটি দিন এবং পুজোতে তাদের স্পেশাল কী রয়েছে। হ্যাঁ, আপনাদের মধ্যে হয়তো অনেকেই গেস করতে পারছেন যে আমরা কোথায় এসেছি জায়গা দেখে বা কাদের সাথে আজ আলাপ করতে এসেছি। তবুও একবার অ্যাজ এ শো অ্যাঙ্কার আমার দায়িত্বর মধ্যে পড়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বহরমপুরেরই মা ভবানী বৃদ্ধাশ্রমে। এখানকার যে মানুষেরা রয়েছেন তারা কেমনভাবে রয়েছেন, তাদের প্রত্যেকটা দিন কেমন কাটাচ্ছেন, আর আসন্ন পুজোয় তাদের কি কেমন ভাবনা রয়েছে, আসুন সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আজ কিছুটা সময় আমরা কাটাই। আসুন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আমার বেশ কিছু গুরুজনদের সাথে। হ্যাঁ, রয়েছি আমরা বহরমপুরের মা ভবানী বৃদ্ধাশ্রমে। এখানে আমার সাথে রয়েছেন অনেক, কি বলবো, জেঠু জেঠিমা, আমার মা বাবা বয়সী সমস্ত মানুষদের মাঝখানে আজকে রয়েছে। কোনো ইন্টারভিউ নয়, অন্যান্য অনুষ্ঠানগুলোতে আপনারা দেখবেন আমি হয়তো অন্যের সাথে কিছু সাক্ষাৎকারে ব্যস্ত, কিন্তু আজকে ঠিক সেটা নয়, একটু গল্প আড্ডার মাঝে রয়েছি। সামনেই তো পুজো, পুজো উপলক্ষে আমরা অনেক রকম গল্প আড্ডা করে থাকি, আজকে সেরকমই একটা মুহূর্তে কাটাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রথমে একে একে একটু সেরে নেব আমরা পরিচিতি পর্ব। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে ডান পাশে, আপনার নাম? নিবেদিত কৃষ্ণ ভট্টাচার্য। আপনি কোথা থেকে আসলে, মানে বেসিক্যালি আপনি কোথা, বহরমপুরের না শহরে বাড়ি? হালি শহর থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে। আমরা পরবর্তীতে চলে যাব। আপনার নাম? নিহার কণা সেন। আপনি কোথা থেকে? আমি নতুন বাজার থেকে। নতুন বাজার থেকে, বিটি কলেজের কাছে। আচ্ছা, আর এরপরে আমাদের সাথে রয়েছেন, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার ভট্টাচার্য, আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে। এখানে কতদিন আছেন? এখানে 3.5 বছর। 3.5 বছর। ভালো লাগছে। হ্যাঁ। আপনার নাম? শোভা ভট্টাচার্য। আপনারা দুজনই একসাথে, তাই তো? ঠিক আছে, আসছি পরবর্তীতে। আপনার নাম? দীপ্তি মজুমদার। আপনি কোথা থেকে? বীরভূম থেকে। ওখানে সার্ভিস করতাম, অরিজিনাল বাড়ি যোগীপুর। আচ্ছা, আমরা আপনার সাথেও কথা বলবো, আগে পরিচিতি পর্বটা আমরা একবার একটু সেরে নিই। যেটা আপনার নাম? আমার নাম আদিত্যনাথ মজুমদার। আচ্ছা, আপনি কি এখানকারই? হ্যাঁ, আমি বহরমপুরেরই। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাণী বিশ্বাস। আচ্ছা, হ্যাঁ। আর আপনি এখানকার? আমি এখানকারই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অনিতা মুখার্জি। আর আপনি? আমি ইন্দ্রবস্ত। শিলাকা রায়চৌধুরী। আর আপনি? আমি বর্ধমান থেকে। আলাপ সারতে সারতে কিন্তু আরও একজন আমাদের মাঝখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছে, ওনার সাথেও আমরা পরিচয় পর্ব ছোট্ট মধ্যে সেরে নেব। আপনার নাম পরিচয়? শ্রাবণ তপস্বী। আর আপনি এখানকারই? হ্যাঁ, খড়গপুর। যা ভালো লাগার জন্য আমি এসেছি, কার কেমন লাগে সেটা আমার নিজস্ব ব্যাপারে আমি বলতে পারি যে আমার এখানে আমি ভীষণ ভালো লাগে, ভালো লাগার জন্যই আমি এসেছি আর কি, নিজেকে ভালো রাখার জন্য এসেছি। ঠিক
কোন অসুবিধের জন্য আপনি আজ বাড়ি ছেড়ে এখানে? না, বাড়িতে অসুবিধে এমনি কোনো অসুবিধে একটাই, বাড়িতে দেখার লোক নেই। মানে বাড়িতে যে আপনার একাকিত্ব, সেই একাকিত্ব কাটানোর জন্য আজ আপনার এখানে আসা। হ্যাঁ, মানে যদিও কারো ঘরে যাওয়া বা এগুলো নেই, কিন্তু এত লোকজন বেরোলেই মুখ দেখতে পাচ্ছি, এটাও একটা বিরাট পাওয়া। এখানে মন্দির আছে, মন্দিরে নামলাম হয়তো সকাল বিকেল, ভালো লাগে। হ্যাঁ, এই জন্য। আর ছেলে বৌমা ওরা নাতনি 3 জনেই বেরিয়ে যায় স্কুলে, সারাদিন আমি একা। এবার ওই একাকিত্বের জন্য আমার এখানে আসা। এখানে এসে আমি প্রাণ পেয়েছি। আমার ওই একাকিত্ব, কেউ নেই বাড়িতে কে কে আছে? বাড়িতে। আমার কেউ নেই, আমার এক মেয়ে আছে, জামাই আছে, জজ করে থাকে, বাইরে জজ করে থাকে। হ্যাঁ, তাদের সাথে কখন দেখা হয়? ওরা মাসে আসে পেনশনের টাকা দিতে অফিসে, আবার এই পুজোর সময় আসবে। পুজোর কথা বললেন, এই অনুষ্ঠান মানে আমরা যখন বাড়িতে থাকি তখন একরকমভাবে চিন্তাভাবনা করি পুজো পার্বণ বা অন্যান্য দিনগুলো আমরা কিভাবে দিন কাটাবো, তাই তো? এই তো সামনেই তো পুজো, তো সেটা কিভাবে কাটাবেন কিছু ঠিক করেছেন? এখানেও খুব ভালোভাবে কাটানো যায়। ওরা ওনারা 9 তারিখে নিয়ে যাবেন ঠাকুর দেখতে, বছরই নিয়ে যায়। হ্যাঁ, ঠাকুর দেখতে একদিন এসে গাড়ি করে, কোনো কষ্ট হয় না। তারপরে ঘুরিয়ে আনে, তারপরে বছরে একবার বেড়াতে নিয়ে যায়। এই সামনের ইয়েতে মায়াপুর যাওয়ার কথা আছে। হ্যাঁ, কাছাকাছি ঘোরায়। হ্যাঁ, কিন্তু ঘোরায়, কোনো প্রবলেম হয় না। পুজোতেও সে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো থাকে। একদিন হয়তো ভালো কিছু, এমনি রান্না খারাপ হয় না, কিন্তু এমনি স্পেশাল হয়। হ্যাঁ, আপনার সাথে যখন পরিচয় হচ্ছিল আপনারা বললেন দুজনে কলকাতা থেকে এখানে এসেছেন, ঠিক তাই তো? ঠিক কলকাতা ছেড়ে কেন এখানে আসা? আমি মাইকটা আপনার হাতে তুলে দিই, আপনি একটু বলুন নিজের মতো। ধন্যবাদ। কলকাতা থেকে এসেছি তার কারণ আমার একটিমাত্র মেয়ে, ওর বিয়ে হয়ে গিয়েছে, ও চলে গিয়েছে বিদেশে। আর আমরা দুজনেই, আমার অস্ট্রিওপোরোসিস হয়েছে, আমি শারীরিক দিক থেকে বেশ কিছুটা অক্ষম হয়ে গেছি, কাজ করতে পারি না ঠিকমতো। আর ওনার অনেকটা বয়স হয়েছে, উনিও ঠিক যেন স্মার্ট নেই আগের মতো। তারপরে আমরা তখন ঠিক করলাম যে যদি আমরা ওখানেই সেরকম সহায়ক কাউকে রেখে থাকি, আমার মেয়েও তাই বলেছিল, তাহলে আমাদের জীবনের রিস্ক আছে। সবাই ভালো, সবাইকেই বিশ্বাস করা যায় যদি আমি নিজে স্মার্ট থাকি। কিন্তু যেহেতু আমরা দুজনেই একটু অপারগ হয়ে গেছি, সেই জন্য আমি নিজেই ঠিক করলাম এবং সবাইকে বোঝালাম যে এমন একটা জায়গায় যাব যেখানে গেলে আমাদের সার্বিক সমস্ত প্রয়োজনগুলো মিটবে, একাকিত্ব ঘুচবে। হ্যাঁ, না না না, এখানে কিচ্ছু মিস করছি না। তার একটাই কারণ, এরা না কি বলবো, মানে একটা বৃদ্ধাশ্রম করে সেই বৃদ্ধাশ্রমের উপযোগী ওরা চিন্তা ভাবনা করেছেন এবং প্রতিটি পদক্ষেপে বুঝি ঘরের যে জিনিসপত্র, ঘর যেভাবে সাজানো গোছানো, হ্যাঁ, ঘরের যেভাবে একটা শান্ত পরিবেশ এবং তার সঙ্গে বাইরের যে সমস্ত পরিবেশ, সারা জীবন সংসারের তাপে থেকে এই যে একটা সুন্দর জায়গায় আমরা এসেছি। আমি বারবার ধন্যবাদ দিই এখানকার যিনি পরিচালক, যিনি চেয়ারম্যান, তাকে, যে তিনি অদ্ভুতভাবে এখানকার যে ছেলে মেয়ে আমাদের যারা সহকারী রয়েছেন তাদের অদ্ভুত সুন্দর ব্যবহার। এবং মা, আমরা তো খাইয়েছি সবাইকে, আমরা সবাইকে খাইয়েছি, রান্নাবাড়ি করে খাইয়েছি, মানুষজন এলে কখনো মুখ শোকায়নি, খুব আনন্দ পেয়েছি কেউ যদি আসতো। কিন্তু কখনো ভাবিনি যে এই জীবন দুটোর কী হবে, কখনো ভাবিনি। কিন্তু কীরকম দেখো, আমরা যখন অসুস্থ হয়ে পড়লাম, মানে অপারগ হলাম, তখন আমরা যখন চলে আসবার জন্য ঠিক করলাম এমন একটা জায়গায় যাই, আজকালকার বৃদ্ধাশ্রম সেই আগের মতো অসহায়তা ডেকে আনে না। আমার তো কেউ নেই, সার্ভিস করতাম সেখানেই, প্রায় রিটায়ার করার পর 50 বছর থাকলাম। তারপর যখন আর চলার শক্তি থাকলো না, কাজ করার ক্ষমতা থাকলো না, তখন আমি একজনের মাধ্যমে এটা পাই খবরটা। সেই এসে আমাকে এটা দেখালো, আমি প্রথম দেখাচ্ছি, আমার খুব ভালো লেগে গেল। হ্যাঁ, তাহলে এই আমার উপযুক্ত জায়গা। আমি আর দেরি করিনি, চলে এসেছি। কারণ আমার পেছুটার বলতে গেলে আমি আনমারিজ। উনি বিয়ে করেননি। আচ্ছা, তাই পেছুটা মানে ভবিষ্যতে ওনাকে কে দেখবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি সেইটাই কথা। যে মানুষের মধ্যে থাকে। আমরা প্রায়
প্রত্যেকেই এক সংসার ধর্মে চলে যাই হয়তো এটাই চিন্তা করে যে আমাদের ভবিষ্যতে কী হবে। এরকমই অনেকেই রয়েছেন আমাদের সমাজে, যেমন আপনি আজকে আমাদের মাঝে উদাহরণ, আপনি বিয়ে করেননি, এই চিন্তাটা আপনি করেননি সেই মুহূর্তে। নিশ্চিন্ত হতে পারা যায় তাহলে কিছুটা জায়গায় যে নাই বা করলাম, সেই সংসার ধর্মটা আমরা কর্মজীবনে ব্যস্ত, নিজের ইচ্ছে মতো কিছু ছিল আর কি, যার জন্য সেইটা আমার দেখাশোনা করতে গিয়ে আমি নিজের জীবনের কথা ভাবিনি। আমি, আমার স্ত্রী ছিল, ছেলে মেয়ে, ছেলেমেয়েরা সবাই বহরমপুরে। আমার মানে বলতে গেলে বাড়িতে অ্যাডজাস্টমেন্ট হলো না। একটা কারণ হচ্ছে ছেলে ঠিক আমার মন মতো চললো না, সুতরাং আমার একটা অভিমান। আমার স্ত্রী তো মারা গিয়েছে প্রায় 23 বছর আগে। আমি একাকিত্ব বোধ করতাম। এই বাইরে হেঁটে যাওয়া, কোনো জায়গাতে গিয়ে বসে গল্প করা, এটা কতদিন করা যায়। তা আমি এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানটা গিয়ে একটু আরামে থাকতে হবে। একটা অপর একটা ফ্যামিলিতে গিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া আমার পক্ষে সম্ভব না। একটা মান সম্মানের ব্যাপার, একটা হচ্ছে অভিমানের ব্যাপার। কোনো কিছু হলেই একটা মনের মধ্যে একটা রিপারকেশন হবে, সেইটা আমি চাইনি। তার জন্য আমি এই জায়গাটা বেছে নিলাম। দেখলাম 1 বছর আগে, তার পরের বছর আমি চলে এলাম। এটা বলা যেতে পারে একটা অভিমান, কিন্তু এখানে আসার পর সেই অভিমান আর নাই। সবাই এখন যোগাযোগ করে, ছেলে এই এক্ষুনি। এই যে বলছেন অভিমান নেই, আপনার তো প্রত্যেকটা মানুষই, শুধু আপনার নয়, প্রত্যেকটা মানুষই চায় তার ঘর সংসার একরকমভাবে নিয়ে থাকবে। আজকে মানে তার সন্তানরা, তাদের ছেলেমেয়েরা, নাতি নাতনিদের সাথে একটা সময় কাটানো, এই একটা আক্ষেপ তো থাকছে। একটা সময় তো কেটেছে, একটা সময় কেটেছে 5 বছর আগে পর্যন্ত কেটে। অভিমানটা তাহলে কি করে কাটলো, নাকি মনের কোনায় থেকে গেছে? আমার আছে, তবে মেয়েদের প্রতি, জামাইদের প্রতি কোনো অভিমান নাই। ছেলের প্রতি আমার অভিমান আছে, কারণ ছেলে যে সংসার করবার মতো যে ক্যাপাসিটি, মানে পরিবারের মধ্যে থেকে একটা দায়িত্ব পালন করা, বাবার প্রতি দায়িত্ব পালন করা, এখন করছে। হায়দে আসছে, দেখাশোনা করছে, আবার চলে যাচ্ছে। যদি বলে বাবা তুমি বাড়ি চলে এসো, কখনোই না। এটা আমি ডিটারমাইন্ড হয়ে এখানে আছি। কারণ সব আঁকে বয়স হলে যা হয়, ওই একা একা থাকতে ভালো লাগে না। এখানে ছেলে চাকরি করে, দূরে থাকে, অনেক দূরেই থাকে। একা থাকতাম, অসুবিধা বলে চলে গেছে। এখানে ওরা 1.5 বছর হচ্ছে। বাড়িটা নিজের বাড়ি ছিল না আমার ভাই, যে জায়গায় থাকতাম, কাজকর্ম করতাম, খেতাম, দু জায়গায় হাত পা খেতাম, এইগুলো থাকতাম। ভাইপো আছে দুটো, সে ভাইপোরা আসতাম, এখন কোনো বার করে পরিবার কেউ নেই। হ্যাঁ, এরকম করে আছি, একা আছি। আর এখানে থাকি, আমার খুব ভালো লাগে, খুব যত্ন করে এরা। ভাই নেই, ভাই মারা, ভাইও চলে গেছে। ভাইপো আছে, দুটো ভাইপো আছে, ব্যাস, আর কেউ নেই। আপনার নাম পরিচয়টা? আমার নাম প্রদীপ কুমার সান্যাল, আমার জেলা পরিষদের কাছেই বাড়ি। বহরমপুরের। আর আমার স্ত্রী হায়ার সেকেন্ডারি স্কুল টিচার ছিলেন। তার হঠাৎ মৃত্যুর কারণে বাড়িতে একা থাকতে পারবো না, তো ছেলে আমায় বলেছিল আমার সাথে চলো আমেরিকায়। আমি অনেকবারই গিয়েছি, 6 বার গিয়েছি। আচ্ছা, কিন্তু সেখানে না থাকলে, যদি আমার সাথে না যাও, ছেলে বলছে তাহলে তোমায় এই বৃদ্ধাশ্রমে আসতে হবে, থাকতে হবে। ওরা এসে, আমার আত্মীয় স্বজন, ভাই বোন ইত্যাদি এসে বারবার দেখে গেছে। আমিও একবার এসেছিলাম। শিখি, হ্যাঁ, বাড়িতে একা থাকা। তাছাড়া হচ্ছে এখানে প্রায় সমবয়স্ক আমরা সবাই আছি, নিজেদের মতোভাবে কথাবার্তা চলে। হ্যাঁ, এটাই আমরা খুশি আছি। হ্যাঁ, সকালে খবরের কাগজ, হ্যাঁ, দুপুরের দিকে একটু টিভি, আর দুপুরের শেষের দিক থেকে রাত্রি পর্যন্ত একটু আমি ইংরেজি চর্চা করি। না, আমার
স্ত্রী শিক্ষিকা ছিলেন। হ্যাঁ, আমি ভাগীরথী ডেয়ারি আছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলাম। হ্যাঁ, আর এই আমার সংক্ষিপ্ত জীবনী। হ্যাঁ, এখানে আমি প্রায় 1.5 বছর হলো এসেছি। হ্যাঁ, এখানকার ছেলে মানে আমি জুন মাসে ফিরে এসেছি 6 মাস ওখানে থেকে। হ্যাঁ, ছেলে তো আমাকে ওখানে স্থায়ীভাবে নিয়ে যেতে চাই, কিন্তু সেটা সম্ভব হয় না, আমি ওখানে সাথে অ্যাডজাস্ট করতে পারি। নমস্কার, আপনার সাথে আমার পরিচয়টা হয়নি। আমি সুস্মিতা, আপনার নাম? আমার নাম প্রণব কুমার পাল। প্রণব। হ্যাঁ। হ্যাঁ, আপনি কি বহরমপুরেরই? না, আমি বহরমপুরের না, আমি বর্ধমান। কতদিন আছেন এখানে আছি 3.5 বছর। কেন আসার কারণ? আসার কারণ মানে আমাদের ঘরে কেউ নেই। 2 মেয়েদের বিয়ে হয়ে যে যার জায়গায় চলে যায়, মানে শ্বশুরবাড়ি চলে গেছে। আর ওয়াইফ ছিলেন, ওয়াইফের ওই একটা স্ট্রোক হয়েছিল, মারা গেছেন। তাই এখন আমি ঘরে ফ্ল্যাটে একা একা থাকা খুবই ইয়ে হয়ে যায়, অসুস্থ হয়ে যেতাম মাঝে মাঝেই। হ্যাঁ, তারপরে সবাই বললো, মেয়েও বললো, বাবা তোমার অন্য একটা ব্যবস্থা করে দিই যেখানে সবাই দেখভাল করতে পারে। হ্যাঁ, সবাইকে দেখতে পাবে তুমি, তোমাকেও ইয়ে করতে পারবে। ঠিক আছে, উঠে ওই জন্য এখানে এলাম। এখন ভালোই আছে। এবার আসছি কাকুর সাথে কথা বলতে। কাকুর সাথে আমি যখন শুরুতে এসেছিলাম তখন উনি আমাকে একটু ডেকেছিলেন, আমার নাম জিজ্ঞেস করলেন। আমি বললাম আপনি আসুন না, একটু কথা বলবো নিচে। ওনাকে নিচে থেকে সত্যিই ভালো লাগলো। আপনি কতদিন আছেন? সে ভুলে গেছি, তবে এখানে এখন যে কজন আছেন তার থেকে আগে এসেছি। হ্যাঁ, আর আমার বয়সটা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। 84। হ্যাঁ, খুব বড় ফ্যামিলির ছেলে। কাঁচরাপাড়ায় আমাদের বাড়ি, পুরনো বাড়ি, পুকুর বাগান বাড়ি। ওটা মেজো ভাই দেখাশুনো করে। হালি শহরে একটা ফ্ল্যাটে আমি থাকি। আমরা স্বামী স্ত্রী ছিলাম। স্ত্রী 13 বছর গত হয়েছেন, ছেলে মেয়ে কেউ নেই। আমি খুব স্পষ্টবাদী এবং খুব স্পষ্টবাদী এবং খুব স্বাধীনচেতা এবং টাইম মেনটেন করি। এখানেও তাই, একদম কারেক্ট টাইমে চলি। আমি বহুত বৃদ্ধাশ্রম দেখার পর এটা দেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ভালো লেগেছে। আর বহরমপুর আমার এমনিতেও ভালো লাগে, বহুদিনের যোগাযোগ। বহরমপুরের মানুষের মধ্যে মেজরিটি মনুষ্যত্ব আছে, সারা পৃথিবীতে মনুষ্যত্ব নেই এখন। আমি স্পষ্টবাদী আগেই বলেছি, তার মধ্যে অন্তত এখানে 50% 60% মানুষের মনুষ্যত্ব আছে। আমি একদম রুটিন করে চলি। বহরমপুরে আমার প্রচুর পরিচিত হয়েছে, এখানকার যাদের পরিচয় নেই তার থেকে পরিচয় হয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠি 5টায়, উঠে ঠাকুরকে প্রণাম করে বা আমার কাজ প্রাতঃকৃত সেরে মন্দিরে সকালে প্রণাম করতে গিয়ে এক পাক ঘুরে, আগে ফুল তুলতাম, এখন ফুল তোলা নিষেধ, ফুল তুলছি না। ফুল ছাড়াই পুজো করতে পারি, আমি বলে দিয়েছি ম্যানেজারকে। ফুল ছাড়া পারি, জব ছাড়া পারি। আমি কিসের অভিযোগ? আমি সবার বড়, প্রত্যেক কটার বিয়ে আমি দিয়েছি, দিয়ে লাস্টে বিয়ে করেছি। ওরা আমাকে বাঘের মতো মানে, বলে দাদা জম ভয়, আমি জমকেও ভয় পাই না। তুমি এখানকার মালিক টালিক আমি সবাইকে চিনি, পরিষ্কার বলছি, চেনা জানা হয়েছে। প্রথম আমাকে টুনটুনি পাখি বলে, এটাকে আমি নানা রকম বলি, এটা বলা যাবে না এদের সামনে, এটাকে চিড়িয়াখানা বলি। হ্যাঁ, সেসব সবার সামনে বলা যাবে না, সব ভিভিআইপি। আমি এনআইপি করছো তো? এনআইপি মানে কিছুই নেই, টুনটুনি পাখি। আমাকে ম্যানেজার জিজ্ঞাসা করেছিল, আমি বললাম টুনটুনি, ফুরুত করে চলে যাবো গেট খোলা পেলে। তা ম্যানেজারটা আর এইসব ম্যাডাম দেখে নিয়েছে কোথায়। না, কিছু সমস্যা নেই, কাট করে দিয়েছে। কাঠ পকেটে ঝুলিয়ে নিয়ে যেতে হয়, যদি মরে গেলে ওরা খোঁজ পাবে, নিয়ে চলে আসবে। কতদিন আছেন এখানে? আমি এখানে এসেছি 17 সালে, আমার হাজবেন্ড চলে গেছে। আচ্ছা, 17ই নভেম্বর। তারপরে 17, 18, 19, 20, 21, 22। আমি 21শে নভেম্বরে এখানে এসেছি। 22, 23, 24 এই নভেম্বরে এলে আমার 3 বছর হবে। এখন বাড়িতে কেউ নাই, ওই যে পুজোর সময় সবাই যাব। আমার বাড়িতে মানে ওইখানেই পুজো হয়, পুজো মণ্ডপ আছে। আমি সেই 82 সালে বাড়ি করেছি, 82 সাল থেকেই দুর্গাপুজো ওখানে শুরু করেছি। আমার হাজব্যান্ড ফুড সাপ্লাই চিফ ইন্সপেক্টর ছিল এখানকার, তো উনিও খুব মানে উৎসাহী ছিলেন পুজো টুজো সম্বন্ধে, খুব ইয়ে করতেন। তারপরে এই মেয়েদের বিয়ে হয়ে টয়ে গিয়ে তারপরে যখন ওরা ওদের মতো মানে ইয়ে করে চলে গেল, আমাকে বলেছিল
যে মা আমাদের কাছে এসে থাকো তুমি। বিজ্ঞানের মাধ্যমে, বিজ্ঞানের যুগে আছি আমরা, রোজই যোগাযোগ হচ্ছে, রোজই কথা বলছি, হয়তো সামনাসামনি তোমার মতো কিন্তু সেটা রোজই হচ্ছে, 1 নম্বর। আর 2 নম্বর, খুব সত্যি কথা শোনো, আমি একটুখানি মানে স্ট্রেট ফরওয়ার্ড লোক। বিয়ে হবে, তার শ্বশুরবাড়িতে যাবে, দরকার মতো তার সুযোগ সুবিধে মতো বা ইচ্ছে মতো আসতে পারলো ভালো, না আসতে পারলো ভালো না, কিন্তু তাকে যেখানে পাঠিয়েছি, শ্বশুরবাড়ি পাঠিয়েছি, শ্বশুরবাড়িতে যেন কোনো রকম কথা না শুনতে হয় যে আপনার মেয়েই, আপনার মেয়েও। এই শিক্ষাটা ছোটোবেলা থেকে ওর মাও দিয়েছে, আমিও দিয়েছি, এবং তাকে যা করার, একটা মেয়েকে তৈরি করার জন্য যতগুলো জিনিস দরকার। আমাদের এই মা ভবানী বৃদ্ধাশ্রমের বয়স হলো প্রায় 6 বছর 6 মাস। এখানে অনেক পশ্চিমবঙ্গ এবং আপনার পশ্চিমবঙ্গের বাইরের স্টেট থেকেও লোক এখানে আসে কিংবা থাকে সাময়িক একটু শান্তির জন্য। এটা একটা প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে, শান্ত স্নিগ্ধ, যাতে ওরা সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারে। এখানে একটা রাধা গোবিন্দ মন্দির আছে। বাকি ওনাদের সব খাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিংবা কোনো ট্রিটমেন্টের যদি দরকার, দুর্গাপুজোতে আমাদের স্পেশাল মেনু হয়। তারপরে ওনাদের সবাইকে নিয়ে যারা সমর্থ, বেড রিডেন নয়, ওনাদেরকে নিয়ে আমরা একটা এসি বাস করি, সেখানে নিয়ে গোটা শহরটা আমরা পুজোতে ঘোরাই। আমাদের আরও স্টাফ থাকে যারা ওনাদেরকে বাস থেকে নামতে উঠতে সাহায্য করে, এবং প্রত্যেকটা মণ্ডপ আমাদেরকে এই বিষয়ে সাহায্য করে। যেহেতু বৃদ্ধাশ্রম, ওনাদের যতটা পারি আমরা গাড়িটাকে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং ওখানকার যারা স্বেচ্ছাসেবক আছে তারাও সাহায্য করে, ধরে নিয়ে গিয়ে মণ্ডপ পরিদর্শন এসবগুলো করতে আমাদের সাহায্য করে। না, আমাদের এখানে ডাক্তারবাবু আসেন মান্থলি ভিজিট করতে। ওনারা এসে কথা বলেন, দেখেন ওনাদের শারীরিক কন্ডিশন কীরকম, মানসিক কন্ডিশন কীরকম, সেরকম করে ওষুধ কিংবা ট্রিটমেন্ট ওনারা করেন। এখন আপনার এখানকার স্ট্রেন্থ হচ্ছে 42 জন মতো আছে। এখানে যদি কেউ আসতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে ওনারা আসবেন, দেখবেন। श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे, श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे, श्रावण गगने घोर घन घटा। कुंज पथे सखी कैसे जाओ अब, कुंज पथे सखी कैसे जाओ अब, अबला कामिनी रे, श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे, श्रावण गगने।